যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশন। গাজীপুর সহ কয়েক জেলায় আটক শতাধিক। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে নেওয়া হবে আইনের আওতায়। যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটা ট্রাইবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। যশোরে 4 মাসে 8 ডাকাতি, 20 চুরি। আতঙ্কে পৌরবাসী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। হতাশাগ্রস্ত এবং আমরা আতঙ্কগ্রস্ত যে কখন কার দুর্ঘটনা ঘটে। আমরা যে থানায় অভিযোগ জানালাম, এত বড় চুরি ডাকাতি হলে প্রশাসনের কোনো কাজই করতেছে না। কুমিল্লায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণের দোকান লুট। রংপুরে চলছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গণশুনানি। অংশ নিয়েছেন হাজারো মানুষ। জীবন জীবিকা বাঁচানোর দাবি। আখাউড়ায় রেলের কলোনি বহিরাগতদের ভাড়া। মাদক বাণিজ্য সহ চলছে নানা অপকর্ম, নির্বিকার কর্তৃপক্ষ। তারা মাদক এবং বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত হয়ে যেত। রাত্রেবেলা চুরি টুরি চিন্তায় মোবাইল টোবাইল নিয়ে যায়, আবার টিউবওয়েল নিয়ে যায়। আইডব্লিউ অভিযোগ দিবে, অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ময়মনসিংহে গেল বন্যায় ক্ষতিগ্রস্তরা। ধার দেনা জমি বন্ধক রেখে চাষের খরচ যোগাচ্ছেন অনেকে। ফসল হয়েছে না, তাড়াতাড়ি কর্মী দেওয়া। এক মন ধান কিলে 3 দিন কাম করার লাগে একজনের বাড়িতে। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন। গাজীপুরে শনিবার রাতভর যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে অন্তত 82 জন। এর মধ্যে 40 জন জেলা পুলিশ ও 42 জনকে গ্রেফতার করেছে জিএমপি। মামলার পর তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ বলছে গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। সন্ত্রাসীদের ধরতে অব্যাহত থাকবে অভিযান। আতঙ্কে জনশূন্য ধীরাশ্রমের দক্ষিণখান এলাকা। শুক্রবার ধীরাশ্রম এলাকায় ফাঁদে ফেলে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। প্রতিবাদে বিক্ষোভে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর জেলা পুলিশের আওতাধীন 5 থানা এলাকায় বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। ভোর পর্যন্ত আটক হয় অন্তত 40 জন। তাদের মধ্যে কাপাসিয়ায় ধরা পড়েছে সর্বোচ্চ 11 জন। বাকিরা আটক হয়েছে শ্রীপুর, জয়দেবপুর, কালীগঞ্জ ও কালিয়াকুড়ে। বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। অভিযান চালানো হয়েছে মহানগরের 8 থানা এলাকাতেও। ভোর পর্যন্ত ধরা পড়েছে অন্তত 42 জন। এর মধ্যে সদর মেট্রো থানায় আটক হয়েছে সর্বোচ্চ 16 জন। বাকিরা বিভিন্ন থানায় ধরা পড়েছে। ব্রিফিংয়ে জিএমপি কমিশনার জানান, আটককৃতদের সবাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। কয়েকজন সরাসরি সম্পৃক্ত ধীরাশ্রমে ছাত্র জনতার উপর হামলার ঘটনায়। যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না, জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না, এই কথা বলে, তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। পুলিশ অবশ্যই তখন একটু অ্যাগ্রেসিভভাবে না করলে জনগণকে শান্তিতে ঘুমাতে দিতে হয়, এটি তো আমাদের দায়িত্ব। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এদেরকে, যাতে এটা বাংলাদেশে একটা উদাহরণ হিসেবে থেকে যায় যে ছাত্রদের উপর যারা হামলা করবে তারা কি করুণ পরিণতি ভোগ করবে। এদিকে অভিযানের পর থেকে জনশূন্য হয়ে পড়েছে ধীরাশ্রমের দক্ষিণখান এলাকা। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া বেশিরভাগ মানুষই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অপারেশন ডেভিল হান্টের বিষয়ে জানতে গাজীপুরে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, গাজীপুরের আজকের পরিস্থিতি একটু জানতে চাই। গ্রেফতারকৃত সবাইকে কি কারাগারে পাঠানো হয়েছে কিনা একটু জানাবেন।
জি জি, গ্রেফতারকৃত সবাইকে মোটামুটি 82 জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ 30 মিনিট আগে তাদেরকে গাজীপুরের কারাগারে তোলা হয়, যা আসলে মহানগর এখানকার যে তাদেরকে কারাগারে পাঠানোর জন্য বা সেই আবেদন নিয়েই আদালতে নিয়ে আসা হয়েছে আসামিদেরকে। তো আসামিদেরকে আমরা সেখানকার পরিচয় জানার চেষ্টা করছি যে কারা তাদের সেখানে গ্রেফতার হয়েছে এবং সেখানে নেতৃস্থানীয় কেউ আছে কিনা। তবুও পুলিশের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে গাজীপুরে এখন পর্যন্ত সেই ধরনের বড় ধরনের নেতৃস্থানীয় আওয়ামী লীগের কেউ নেই, পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন জায়গায় তারা পালিয়ে গেছে। এমনকি ওই সময় 5 আগস্ট যে পুলিশের বা বিভিন্ন থানা থেকে বা বিভিন্ন স্থাপনা থেকে চুরি হয়ে যাওয়া বৈধ অবৈধ অস্ত্র যেগুলো, সেই অবৈধ অস্ত্রগুলো এই এখন বিভিন্ন হামলার সময় ব্যবহার করা হচ্ছে, এমনটি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। তো আসামিদেরকে আদালতে কিছুক্ষণ আগে আনা হয়েছে, মিনিট 30 আগে, এবং এক্ষেত্রে 2 থেকে 3টি মামলা হওয়ার কথা ওই ঘটনা, এবং পরবর্তীতে গতকালকে যে গুলির ঘটনা ঘটেছিল ডিসি অফিসের সামনে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, তো সেই গুলির ঘটনা আলাদা অস্ত্র আইনে মামলা হবে এবং হত্যা চেষ্টা মামলা হবে। তো সেই আলাদা আলাদা মামলায় এই 82 জনকে তোলা হবে, আর রিমান্ড চাওয়া হতে পারে কয়েকজন, আর এর মধ্যে কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে। নেন্সি। মনির, আপনাকে ধন্যবাদ। এদিকে দেশের অন্যান্য স্থানে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন গ্রেফতার হয়েছে আরও 45 জন। এর মধ্যে রংপুর বিভাগে 19 জন, রাজশাহীতে 8 ও নোয়াখালীতে 7 জন ধরা পড়েছে যৌথ বাহিনীর অভিযানে। এছাড়াও বিভিন্ন স্থানে আরও 11 জনকে গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই অভিযান বলছে প্রশাসন। বলা হচ্ছে বিশৃঙ্খলা তৈরিকারী ডেভিলদের ধরতেই যৌথ বাহিনীর এই অভিযান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। শনিবার রাত 12টা থেকে রোববার ভোর পর্যন্ত রংপুর মহানগরী থেকেই গ্রেফতার হয় 5 জন। এছাড়া কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, গাইবান্ধা, পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের 8 জেলা থেকে আরও 14 জন ধরা পড়েছে যৌথ বাহিনীর অভিযানে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টা সহ বিভিন্ন মামলা রয়েছে। যারা আসলেই দোষী তারা শাস্তির আওতায় আসবে, তারা গ্রেফতার হবে এবং দিন শেষে মানুষ ঘুম থেকে উঠে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। হত্যাকারী, নাশকতাকারী, অর্থ যোগানদাতা, এই টাইপের যারা সন্ত্রাসী আছে তাদেরকে আমরা গ্রেপ্তার লক্ষ্যে অভিযান পরিচালনা করছি। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালীতে গ্রেফতার হয় 7 জন। হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চর ঈশ্বরের সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ সহ 6 জনকে হেফাজতে নেওয়া হয়। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। রাজশাহীতেও যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছে 8 জন। 4 জন জেলা ও বাকি 4 জন মহানগরের বিভিন্ন স্থান থেকে। এদের কয়েকজন আওয়ামী লীগের কর্মী, বাকিরা বিভিন্ন মামলার আসামি। চিহ্নিত সন্ত্রাসী যারা পলাতক, অস্ত্রধারী, মাদক কারবারি এবং চাঁদাবাজ, যাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য আছে, আমরা সেইটার ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলছে। পার্বত্য অঞ্চল সহ বন্দরনগরীতেও চলেছে রাতভর অভিযান। খাগড়াছড়ির গুইমারা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 4 কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া কুষ্টিয়া, কক্সবাজার, শেরপুর, সাতক্ষীরা থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অন্তত 7 জনকে হেফাজতে নিয়েছে যৌথ বাহিনী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। যতদিন পর্যন্ত ডেভিল নির্মূল না হবে ততদিন চলবে এই অভিযান, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্র দলের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে পথচারী সহ আহত হয়েছে অন্তত 10 জন। দুপুরে দাগনভূঞা বাজারে শেখ হাসিনার বিচারের দাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভের ডাক দেয় দুপক্ষ। এরই জেরে সংঘর্ষে জড়ায় তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ জানায় জেলা ছাত্র দলের সহ সভাপতি জামশেদুর রহমান ফটিক ও থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল জাভেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহতদের মধ্যে পথচারী রয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়িতে সমাবেশ করেছে বিএনপি। উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ধনবাড়ি উপজেলা ও পৌর বিএনপি কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারের আমলে নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানায় বিএনপি নেতাকর্মীরা। যশোরে পরপর কয়েকটি ডাকাতি ও চুরির ঘটনায় বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা। এসব ঘটনার কোনোটি কুলকিনারা করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি লুণ্ঠিত টাকা ও মালামাল। এজন্য পুলিশের ভূমিকা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে পৌরবাসী। ৩১ জানুয়ারি রাতে ডাকাত দল হানা দেয় যশোরের উপশহর এলাকায়। এ সময় নৈশ প্রহরীকে বেঁধে লুট করে একটি দোকানে। মালিকপক্ষের দাবি, ডাকাতরা নিয়ে যায় ইজি বাইকের ২০০টির বেশি ব্যাটারি সহ ২৫ লাখ টাকার বেশি পণ্য। অথচ ঘটনাস্থলের কয়েকশো গজ দূরে পুলিশের চেকপোস্ট ও ফাঁড়ি। ২৫ থেকে ৩০ মিনিটের ভিতরে এটা সব তাদের গাড়িতে লোড করে তারা এখান থেকে স্থান ত্যাগ করে। আমাদের ব্যবসাটা আবার আগের মতো একটা রানিং করা খুব একটা কষ্টসাধ্য। এর আগে ২১ ডিসেম্বর শহরের শঙ্করপুর বাস টার্মিনাল এলাকার এসএস মোটরসে হানা দেয় ডাকাতরা। এ সময় ১৮ লাখ টাকার টায়ার ডাকাতির অভিযোগ করা হয়েছে। এখনো গতকালও আমাদের এখান থেকে গ্রিল কেটে মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে এই শঙ্করপুরের এই টার্মিনালের পাশ থেকে। কিছুদিন আগে ওই পাশের থেকে গরু বের করে নিয়ে চলে গেল। আবার তার কয়েকদিন পরে যে দোকানে এই পাশে একটা দোকান থেকে ৩০,০০০ টাকা মতন তালা কেটে নিয়ে গেল। আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গত ৪ মাসে ডাকাতির ঘটনা ৮টি আর চুরি ২০টির অধিক। এসব ঘটনায় কোনোটির কুলকিনারা করতে পারেনি পুলিশ। ফলে আতঙ্কে নগরবাসী। হতাশাগ্রস্ত এবং আমরা আতঙ্কগ্রস্ত যে কখন কার দুর্ঘটনা ঘটে। আমরা যে থানায় অভিযোগ জানালাম, এত বড় চুরি ডাকাতি হলে প্রশাসনের কোনো কাজই করতেছে না। পুলিশ বাহিনীও সঠিকভাবে কাজ করছে না বা কাজ করতে পারছে না বলে আমাদের মনে হচ্ছে। সাম্প্রতিককালে ব্যবসায়ীদের আতঙ্ক বিরাজ করছে এবং ডাকাতি এই কিছুদিনের মধ্যে কিছু বেড়ে গেছে। পুলিশ বলছে, নগরবাসীর উদ্বেগ আমলে নিয়ে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের 10টি ফুট প্যাট্রোল শহরের বিভিন্ন জায়গায় তারা পদায়ন থাকবে এবং তারা দায়িত্ব পালন করবে এবং আশা করছি যে পুলিশি যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যম দিয়ে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভালো অবস্থা আছে সেটিকে আরও বাড়ানো সম্ভব হবে। নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর অভিযান ও টহল বাড়ানোর দাবি জানিয়েছে পৌরবাসী। আমিন বাবু, যমুনা নিউজ। কুমিল্লা ১৪ গ্রামে ক্রেতা সেজে একটি স্বর্ণের দোকানে ডাকাতি করা হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। শনিবার রাতে উপজেলার মিয়াবাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্সে হানা দেয় ডাকাত দল। পুলিশ জানায় ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ দল ক্রেতা সেজে প্রবেশ করে। দোকানি ও কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ লুট করে তারা। বিষয়টি টের পান পাশের এক ব্যবসায়ী। তিনি অন্যদের সাথে নিয়ে প্রতিরোধের চেষ্টা চালান। এ সময় ডাকাতরা গুলি ছুড়লে মোশাররফ হোসেন গুরুতর আহত হন। কায়সার নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপস্থিত জনতা। রংপুরের কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১২টা থেকে কাউনিয়ার তিস্তা নদী পাড়ে আয়োজন করা হয় গণশুনানির। উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, আসিফ মাহমুদ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। অংশ নিয়েছেন রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম তিস্তা অববাহিকার কয়েক হাজার মানুষ। এ সময় তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান তারা। একই সাথে তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারত সরকারকে বাধ্য করারও দাবি তোলেন ভুক্তভোগীরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, একটু জানতে চাই, গণশুনানিতে ভুক্তভোগীদের সাথে কথা বলে উপদেষ্টারা কি বললেন? দেখুন, তিস্তার করণীয় নিয়ে যে
শুনানিটি ছিল সেটি অন্তত মিনিট 10 আগেই শেষ হয়ে গেছে। অর্থাৎ এখানে যারা এসেছিলেন তিস্তা পাড়ের এই 5 জেলার যে মানুষগুলো এসেছিলেন তিস্তায় ক্ষতবিক্ষত যেসব মানুষগুলো তারা এসেছিলেন, তারা কিন্তু এখান থেকে চলে গেছেন। অর্থাৎ 20 মিনিট আগে এই অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে, গণশুনানিটি শেষ হয়ে গেছে এবং বিভিন্ন দাবি দাবা উঠেছে। আমি যদি আপনাকে একটুখানি বলি, আমরা একজন নারীকে কাঁদতে দেখেছিলাম যখন তিনি গণশুনানির কথা বলছিলেন, অর্থাৎ কিভাবে এই তিস্তায় ক্ষত বিক্ষত হয়েছে তার জীবন। এবং এভাবে নানা বিভিন্ন এলাকার মানুষ কিন্তু বক্তব্য দিয়েছেন, স্থানীয় যারা এই নদী কেন্দ্রিক যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারা বক্তব্য দিয়েছেন। তবে শেষ বেলায় এসে যেটি দাঁড়িয়েছে সেটি যদি আপনাকে একটু বলি, এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দা রেজওয়ানা বন্যা, তিনি যেটি বলছেন যে চীনের সাথে এই তিস্তা মহাপরিকল্পনার যে চুক্তি 2টি শর্তে হয়েছে সেটি হচ্ছে যে 2 বছর লাগবে। কিন্তু এখানকার মানুষ যারা বলছিলেন তারা বলছিলেন যে এই তিস্তা মহাপরিকল্পনাটি এই সরকারের আমলেই অন্তত শুরু করে দেয়া দরকার, এই দাবিটি তাদের ছিল। এবং একই সাথে তিনি আরও একটি কথা বলেছেন যে আপাতত যে 45 কিলোমিটার যে নদী ভাঙন এলাকা আছে সেই নদী ভাঙন এলাকায় তিনি টেন্ডার কল করবেন এবং মার্চ মাস থেকে এই টেন্ডারের কার্যক্রম শুরু হবে এবং সেখানে শিক্ষার্থী প্রতিনিধি ছাড়াও 5 জন করে প্রতিনিধির মাধ্যমে সেটি মনিটর করা হবে। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে, এই যে তিস্তা সহ উত্তরের যে জেলাগুলোতে আছে সেখানে প্রায় 3000 কোটি টাকারও বেশি ব্যয়ে কিন্তু এই তিস্তা সহ অন্যান্য নদীগুলো শাসন খননের কিন্তু কিছু প্রকল্প ছিল। স্থানীয়রা মনে করেন এই বাঁধ নির্মাণের নামে যে আবারও যেন সেই নৈরাজ্যটি শুরু না হয়, যে নৈরাজ্যের মাধ্যমে শুধুই হচ্ছে যে টাকা পানিতে চলে যায়, সেটি যেন না হয়। এবং তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করতে হবে। যদিও এখানে যিনি স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন জনাব আসিফ মাহমুদ, তিনি বলেছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা চুক্তি বাস্তবায়ন করবার জন্য প্রয়োজনে আন্তর্জাতিকভাবে চাপ তৈরি করে তারা এই কাজটি করবেন। এবং একই দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির যিনি এখানে সদস্য সচিব বক্তব্য দিয়েছেন, তারও ভাষাটি এরকম যে এই সরকারের আমলেই এই তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা চুক্তি বাস্তবায়নের যে বিষয়টি সেটির কোনো না কোনো একটা গতি আনতে হবে। কিন্তু সেটি যদি 2 বছর যায় তাহলে সেই জায়গায় কিন্তু তিস্তা পাড়ের মানুষ অনেকটা হতাশ হবেন। আপনাকে ধন্যবাদ। এদিকে হাওর বাঁচাতে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইকা বিল পরিদর্শন করেন তিনি। হাওরের পানি প্রবাহে বাধা সৃষ্টি করা রাস্তা নিয়ে সংশ্লিষ্টদের পুনরায় পরিকল্পনার আহ্বান জানান ফরিদা আক্তার। এছাড়া মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনারও কথা বলেন তিনি। এ সময় বাইকা বিল সহ দেশের অন্যান্য অভয়াশ্রমগুলো খননের ঘোষণা দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। পরে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি। হাওরকে রক্ষা করতে হলে এখান থেকে কীটনাশক অন্তত আমরা চাষ করি, ধানের চাষ করি, সব কিছু করি, কিন্তু কীটনাশক ব্যবহারকে নিয়ন্ত্রণ করতেই হবে। আর তাছাড়া অনেকগুলো বাঁধ, অনেকগুলো রাস্তা এমনগুলো যেগুলো পানি প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সেগুলোকেও আমাদেরকে পুনর্ভাবে চিন্তা করতে হবে। আখাউড়ায় রেল কর্মকর্তা কর্মচারীদের জন্য গড়ে তোলা স্টাফ কলোনির বেশিরভাগই এখন বহিরাগতদের দখলে। বরাদ্দ পাওয়া বাসা বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে অন্য স্থানে থাকেন কর্মচারীরা। অভিযোগ রয়েছে কলোনির ভেতর বসবাস করা বহিরাগতদের অধিকাংশই মাদক বেচাকেনা সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। সবকিছু প্রকাশ্যে ঘটলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা অদৃশ্য কোনো এক কারণে নিশ্চুপ। আখাউড়া রেলওয়ে জংশন দেশের পূর্বাঞ্চল রেলপথের অন্যতম একটি জংশন। সম্প্রতি আধুনিকায়নের পর পাল্টেছে স্টেশনের চিত্র। জংশনের পাশেই রেল কর্মকর্তা এবং কর্মচারীদের বসবাসের জন্য স্টাফ কলোনি গড়ে তোলে ব্রিটিশ সরকার। তবে কলোনির ঘরগুলোতে রেল কর্মকর্তাদের বদলে থাকছে বহিরাগতরা। অভিযোগ রয়েছে তাদের বেশিরভাগই মাদক কারবারি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বহিরাগতরা এসে বসবাস শুরু করে দিচ্ছে। তারা তাদের মতো করে নিজের মতো করে তারা মাদক এবং বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত হয়ে যেতেছে। যে বাসায় থাকি বাসার পাশে বহিরাগতরা থাকে, আমাদের অসুবিধা হয়। রাত্রেবেলা চুরি ছিনতাই, মোবাইল টোবাইল নিয়ে যায়, আবার টিউবওয়েল নিয়ে যায়। বহিরাগতরা রেল কলোনিতে বসবাস করার প্রেক্ষিতে আসলে পরিবেশ বলতে কোনো অবস্থায় নেই, পরিবেশ বলতে কিছুই নেই। 20-25টা বাসার মধ্যে আমরা 5-7 জন মানুষ অ্যালার্টমেন্ট, আর বাকি সব বহিরাগত লোক।
কলোনির ১২৮টি কোয়ার্টার নিজেদের নামে বরাদ্দ নিয়ে ভাড়া দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। ভাড়াটেদের কেউ কেউ কোয়ার্টারে দোকানপাট এবং গোডাউন বানিয়ে ব্যবসাও করছেন। রেল কর্মকর্তাদের দাবি, পরিবার নিয়ে বসবাসের পরিবেশ না থাকায় ভাড়া দিয়েছেন তারা। 20টা ফ্যামিলি আছে, প্রতি মাসে আমরা 1000 টাকা দিই। 200-300 ওরা বলছে যা মনে চায় আপনার তফিকে যা খোলা। 1000 টাকা ঘর ভাড়া দেওয়ার লাগে, কোনো সময় যদি না দিই আইয়া চিল্লাচিল্লি করে। 13 বছর ধরে থাকতেছি, তারপরে টোটাল মনে করেন 3টা রুম আছে, তারপরে একটা বাথরুম আছে, একটা গোসলখানা আছে। এখানে সামাজিক অবস্থা খুবই খারাপ, মদ গাঁজা চুরি ডাকাতি বা বিভিন্ন ধরনের ক্রাইম এগুলো হয় আর কি, যার কারণে আমি বাসাটা ভাড়া দিয়ে আমি উন্নত পাবলিকে চলে গেছি। অবৈধ দখলদারদের থেকে কোয়ার্টারগুলো পুনরুদ্ধার করে বসবাসের উপযোগী করার আশ্বাস দিলেন রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। যোগ্য বাসাগুলি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি এবং পর্যায়ক্রমে বরাদ্দের ব্যবস্থা করতেছি। বাসাবাড়িগুলোতে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাও দেখভাল করার দায়িত্ব হলো প্রশাসনিক থানার। এটা IWO অভিযোগ দিবে, অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রেল কর্মচারীদের জন্য বরাদ্দকৃত ঘরে কিভাবে দিনের পর দিন থাকছে বহিরাগতরা, এমন প্রশ্নের উত্তরে রেলের উপসহকারী প্রকৌশলী জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দেবেন না তিনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদ হোসেন জানান, 5 ফেব্রুয়ারি পর্যন্ত 2 দফায় জুবায়েরপন্থীদের ইজতেমা শেষ হয়, আর আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। পরে 18 ফেব্রুয়ারি প্রশাসনকে ময়দান হস্তান্তর করবেন তারা। ইজতেমাকে ঘিরে জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে। ডিবেটিং সোসাইটি আয়োজিত প্রতিযোগিতায় দেশের সরকারি বেসরকারি 32টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় আর রানার্স আপ হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের 593 জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। দুপুরে জকিগঞ্জ উপজেলার পরচকঞ্চস্থ মৌলভী সাইদ আলী উচ্চ বিদ্যালয়ে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের উদ্যোগে এককালীন বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাহিম আল ইসহাক চৌধুরী। গেল বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে 2081 জন শিক্ষার্থী। তাদের মধ্যে মেধার ভিত্তিতে 3টি গ্রেডে বাছাইকৃত শিক্ষার্থীদের 1500, 2000 এবং 2500 টাকা করে এককালীন অর্থ প্রদান করা হয়। ফাহিম আল ইসহাক চৌধুরী স্যার যে আমাদের জন্য এত সুন্দর একটা পরীক্ষার আয়োজন করেছেন এবং আজকের এই অনুষ্ঠানটা বিশেষ করে অনেক ব্যতিক্রম ধর্মী। বৃত্তি পেয়ে আমার অনেক ভালো লাগতেছে। আমি অনেক কষ্ট করে, অনেক কঠোর পরিশ্রম করে বৃত্তিটা পেলাম। অতিথি হিসাবে আসতে পেরে এবং তার হাত থেকে বৃত্তি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ায় আমি মনে করি আমার মেয়ে ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ময়মনসিংহে গেল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক। বানের জলে আমন ফসল পুরোটাই ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির শিকার হন তারা। বড় মৌসুম শুরু হওয়ায় সেই খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। কেউ ধার দেনা করে, আবার কেউ জমি বন্ধক দিয়ে জোগাচ্ছেন চাষের খরচ। অক্টোবরে বন্যার পর কিষানি নতুন উদ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যান কৃষিকাজে। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এসব জমি ছিল পানির নিচে। ক্ষতিগ্রস্ত চাষিরা বড় ফসল করে ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছেন, কিন্তু সেই স্বপ্নে অনেক বাধা। আমরা তো এদিকে কাজ করি, সংসার চলে না, আমরা সবাই কাজ করি, বেডানো আমরা 1 মণ ধান কিনলে 3 দিন কাম করন লাগে একজনের বাড়িতে। তাহলে 1 মণ ধান কিনা যায়, 1 মণ ধান কিনিয়া সংসার চালায় না, তরি তরকারি এটা বিজেপি কিনবো, সবকিছু মানে টানা আসার আর কি। এই হাতের হয়েছে এটা কোনো করতে পারতেছি না, হাতের ফসল হয়েছি না তা হাতের দেয়া।
চাষিরা বলছেন আমন ধানের পুরো ফসল বন্যায় ডুবেছে, আর বোরো আবাদে খরচও হচ্ছে অনেক, মিলছে না তেমন সরকারি সহায়তাও। সারটার তো আমরা কিনে আনতে আসি, আগে 1200 টাকা বস্তা ছিল, 1400 টাকা বস্তা পিছিয়ে 200 টাকা বাইরে গেছে। আমনেও মার খাইলাম, লেনা দানা করে গিরিসি করতেছে আর কি। কৃষক অরিজিনালি কৃষকে কিছু পায় না, তো যারা পায়, যারা খেত কামারে নাই চেয়ারম্যানের লোক স্যামসাং করে ঘুরে এরা পায়। আমরা তো কাজ করে পাই না, আমরা তাদের সাথে ঘোরার তো কোনো সুযোগ নাই। কৃষি বিভাগ বলছে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সাথে কাজ করছেন তারা। দেয়া হচ্ছে প্রণোদনা, সার, বীজ সহ নানা পরামর্শ। ময়মনসিংহ পুরো জেলায় 60,000 কৃষককে আমরা বোরো প্রণোদনা দিয়েছি, বোরো হাইব্রিড বীজের প্রণোদনা। শুধু প্রতিজন কৃষককে 2 কেজি করে বীজ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে আমরা বন্যা ক্ষতিগ্রস্ত যে সমস্ত উপজেলাগুলো ছিল তাদেরকে একটু প্রাধান্য দিয়ে আমরা এই কার্যক্রমটা বাস্তবায়ন করছি। জেলায় এবছর 2,63,730 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য ঠিক করা হয়েছে। এর মধ্যে হালুয়াঘাটে 22,845 হেক্টর এবং ধোবাউড়ায় 14,220 হেক্টর। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতে দর্শকদের আনন্দে ভাসাতে ট্রফি উৎসব করেছে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বরিশালে গেছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। বরিশাল থেকে আরও বেশি আমাদের বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন কাউসার হোসেন। কাউসার, একটু জানতে চাই বরিশালবাসী কিভাবে এই চ্যাম্পিয়নদের অভিবাদন জানালো, কিভাবে উদযাপন করলো? নেন্সি, দীর্ঘদিন পরে বরিশালে একটি শিরোপা এসছে। গেলবার এই শিরোপাটি আসার কথা ছিল, কিন্তু না আসার কারণে বরিশাল মানুষের মধ্যে যে অতৃপ্তি ছিল সেই তৃপ্তি পূরণের জন্যই এবছর 2টি ট্রফি নিয়ে আসা হয়েছিল। এবং ট্রফি বরিশালে আসা উপলক্ষে যখন সাধারণ মানুষের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে, হাজার হাজার মানুষ বেলস পার্কে অবস্থান নিয়েছিলেন। একেবারে সকাল থেকেই কিন্তু লোকারণ্য ছিল বেলস পার্ক ময়দানটি। এবং যখন বিকেল 4:30টার কিছু পরে খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের বহনকারী যে টিম বাসটি ছিল সেটি বেলস পার্ক ময়দানে আসার সাথে সাথেই কিন্তু যে বেষ্টনী ছিল মঞ্চকে কেন্দ্র করে, সেই বাসের বেষ্টনীটি ভেঙে ফেলা হয়। উৎসুক জনতা সেটি ভেঙে একেবারেই মঞ্চের কাছে চলে আসে। যদি বলি যে একেবারে যে একটি অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার মধ্য দিয়েই শেষ হয়েছে। তবে শুরু থেকে কিন্তু একটি উৎসব মুখর আয়োজন ছিল। শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখানে এসছে। এবং দুপুরে বরিশাল বিমানবন্দর থেকে ঢাকা থেকে একটি চার্টার্ড বিমানে খেলোয়াড়রা এবং ফরচুন বরিশালের যারা ম্যানেজমেন্টের লোকজন ছিলেন তারা কিন্তু বরিশাল এয়ারপোর্টে আসেন দুপুর নাগাদ, এবং সেখান থেকে টিম বাসে করে তারা নগরীতে আসেন। এবং বিকেল 4:30 নাগাদ প্লেয়ারদের বহনকারী বাসটি যখন বেলস পার্ক ময়দানে আসে তখন পুরো বেলস পার্ক ময়দানটি ছিল লোকারণ্য। এবং শেষ সময় কিন্তু অনেকটাই অব্যবস্থাপনা, যারা এখানে এসছেন তারা বলছেন অনেকটা অব্যবস্থাপনার কারণেই খেলোয়াড়দের মঞ্চে উঠতে সময় লেগেছে এবং স্বল্প সময় পরে কিন্তু খেলোয়াড়রা মঞ্চ থেকে নেমে গেছেন। ধন্যবাদ কাউসার আপনাকে।